गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। আমি আজকে ক্লাস 9-এর পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা আছে সেই বইটা থেকে তোমাদেরকে পড়াবো। ক্লাস 10-এর 5টা ক্লাস হয়ে গেছে, তো আজকে ক্লাস 9টা স্টার্ট করছি। একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা। তো এই চ্যাপ্টারটা দিয়েই শুরু করছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইটা সেই বইটা দিয়ে। তো এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার জানতে হলে আমাদেরকে কিছু জিনিস একটু জানতে হবে, যার মধ্যে একটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি সেগুলো জানতে হবে। স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম করে কিছু সংখ্যা জানি, এই সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 থেকে শুরু করে যত সংখ্যাগুলো বাড়ছে, এরকম বাড়তে বাড়তে প্রচুর সংখ্যা আছে, যে সংখ্যাটা আমরা একদম শেষ কোথায় হচ্ছে সেটা বলতে পারবো না, এই জন্য এখানে ডট ডট দিয়ে দিয়েছি, মানে এরপরে চলতেই থাকবে চলতেই থাকবে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার। এখন এই যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা পেলাম, যদি এগুলোকে আমরা যোগ করি, দুটো ন্যাচারাল নাম্বারকে যদি যোগ করি, ধরো 2 আর 3 নিয়েছি, 2 + 3 = কত হবে? 5। এই 5 সংখ্যাটা এখানে আছে আছে তাহলে আমরা দেখলাম দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমরা যে সংখ্যা পাচ্ছি সেটাও একটা স্বাভাবিক সংখ্যা। যদি এই সংখ্যাগুলোকে আমরা একটু, যদি এরকম দুটো সংখ্যা নিই, দুটো স্বাভাবিক সংখ্যা এখানে আছে নিয়েছি, যদি আর দুটো স্বাভাবিক সংখ্যা নিই, যদি দুটোই 2 নিই, একই স্বাভাবিক সংখ্যা 2, দুটোকে নিলাম, এবং এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 2 - 2 করলে কত হবে? 0। এই সংখ্যাটা কি এই গ্রুপটার মধ্যে কোথাও আছে? কোথাও নেই। তাহলে এটা একটা নতুন ধরনের সংখ্যা। তাহলে এটাকে আমরা কি বলবো? এই 0 যে সংখ্যাটা এবং এই স্বাভাবিক সংখ্যা, তার মানে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে যে সংখ্যার একটা দল আমরা পেলাম, এইগুলোকে একসঙ্গে বলা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি বলা হলো না, প্রথমে বলা হলো 1, 2, 3, 4, 5, 6 এরকম করতে করতে যত বাড়ছে সংখ্যাগুলো, অগুন্তি সংখ্যা আছে, সেই সমস্ত সংখ্যাগুলোকে একত্র করলে, একসঙ্গে করলে আমরা যে দলটা পাবো, যে গ্রুপটা পাবো, সেই গ্রুপের সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করা হয় এই সংখ্যাগুলোকে। মানে n = আমরা যদি বলি n = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করতে করতে যাচ্ছে সংখ্যাগুলো। এই ডট ডট দেওয়ার মানে হচ্ছে এটা এখনো শেষ হয়নি, চলতেই থাকছে, অসংখ্য সংখ্যা আছে। তারপরে আমরা করতে গিয়ে দেখলাম যে শূন্য একটা সংখ্যা পাচ্ছি যেটা একদম এই সংখ্যাগুলোর মধ্যে পড়ছে না। তখন এই শূন্য সংখ্যাটা এবং এই যত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আছে সবগুলোকে একসঙ্গে নিয়ে আমরা একটা দল গঠন করলাম, এবং সেই দলটার নাম আমরা দিলাম অখণ্ড সংখ্যা, বা ইংলিশে বলা হয় হোল নাম্বার। সেগুলো কোনগুলো না, 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 0 থেকে, 0-র পর থেকে সংখ্যাগুলো বাড়ছে, 0 এবং যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল সেগুলোকে সবগুলোকে আমরা একসঙ্গে করলাম, একত্র করলাম, করে যে সংখ্যার দলটা পেলাম সেই দলটাকে আমরা বলছি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এখন এই দুটো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা আমরা একটুখানি দেখি যোগ করে বা বিয়োগ করে কীরকম কি আসছে। ধরো আমরা বললাম একটা সংখ্যা 2 নিলাম আর একটা সংখ্যা 3 নিলাম, এই সংখ্যা দুটোকে আমরা একটু যোগ করছি, এগুলো অখণ্ড সংখ্যা। তাহলে দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করে আমরা পেলাম 3 আর 2 5। তাহলে এই
তো অখণ্ড সংখ্যা দুটো যোগ করলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা দেখছি এই দলটার মধ্যেই আছে। তার মানে এই অখণ্ড সংখ্যা দুটোকে যোগ করলে আমরা একটা অখণ্ড সংখ্যাই পাচ্ছি, এখানে কোনো অসুবিধে নেই। বা দুটো হোল নাম্বারকে যখন আমরা অ্যাড করছি তখন আমরা আরেকটা হোল নাম্বারই পাচ্ছি, কারণ কি এটা এই গ্রুপটার মধ্যেই আছে, এই দলটার মধ্যেই আছে। যদি এই দুটোকে আমরা বিয়োগ করি বা সাবট্রাক্ট করি তাহলে 2 - 3 = -1। দেখো এটা একটা নতুন ধরনের আমরা সংখ্যা পেলাম, যে সংখ্যাটা কিন্তু এখানে কোথাও নেই। এটা একটা আলাদা নাম্বার, যে নাম্বারটা এই গ্রুপটার মধ্যে কোথাও নেই। তাহলে এটা একটা নতুন ধরনের নাম্বার পেলাম আমরা। তখন আমরা এই যে অখণ্ড সংখ্যা যতগুলো ছিল সেই সংখ্যাগুলোকে নিলাম, এরকম করতে করতে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে নিলাম, আর তার আগের এই যে সংখ্যাগুলো -1, তার আগে -2, যদি আমি 3 - 7 করি তাহলে -4, যদি আমরা 3 - 5 করি তাহলে 3 আর 7 এই দুটো সংখ্যাও হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাদেরকে যখন বিয়োগ করছি কখনো -4 কখনো -2 পাচ্ছি, তার মানে আমরা দেখছি এগুলো একটু অন্য রকমের সংখ্যা আসছে। তখন এই 0 মানে অখণ্ড সংখ্যা যেগুলো ছিল সেগুলো এবং তার সঙ্গে এই যে নতুন ধরনের সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলোকে একসঙ্গে নিয়ে একটা দল গঠন করা হলো এবং এই দলটাকে একসঙ্গে বলা হলো পূর্ণ সংখ্যা বা ইংলিশে বলা হয় ইন্টিজার। এটাকে ক্যাপিটাল Z দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলছি না, 0 তার থেকে বড় আর 0 তার থেকে ছোট সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গে নিয়ে আমরা একটা দল তৈরি করলাম, সংখ্যার দল তৈরি করলাম, সংখ্যার গ্রুপ তৈরি করলাম এবং সেই গ্রুপটাকে আমরা বলছি ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এবার দেখি এই পূর্ণ সংখ্যাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা কি পাচ্ছি। যেরকম আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলোকে যোগ করে আমরা দেখেছিলাম স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, বিয়োগ করতে গিয়ে দেখেছিলাম নতুন ধরনের সংখ্যা পাচ্ছি, সেখান থেকে আমাদের হোল নাম্বারের বা অখণ্ড সংখ্যার একটা ধারণা তৈরি হলো। আবার এই অখণ্ড সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করতে গিয়ে দেখলাম আরেকটা নতুন ধরনের সংখ্যা পেলাম, সেগুলোকে নিয়ে আবার আমরা একটা দল তৈরি করলাম এবং সেখান থেকে আমরা দেখলাম পূর্ণ সংখ্যা পাচ্ছি। আর এই পূর্ণ সংখ্যা যখন পেলাম, এখানে আরেকটু বলে দিই, পূর্ণ সংখ্যা যে পেয়েছি, এই যে 0 আছে, 0-র ডান দিকের যে সংখ্যাগুলো এইগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর 0-র বাঁ দিকের যে সংখ্যাগুলো এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে নেগেটিভ ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যার দু রকমের হবে, একটা পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার্স আর নেগেটিভ ইন্টিজার্স। পজিটিভ কোনগুলোকে বলবো, 0-র ডান দিকে যেগুলো মানে 0-র থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর 0-র বাঁ দিকে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। 0-র থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাঁ দিকে যেগুলো থাকবে মানে 0-র থেকে ছোট যে সংখ্যাগুলো সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেরকম -1, -2, -3, -4 যত এদিকে যাব সংখ্যাগুলো ছোট হতে থাকবে, এই সংখ্যাগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0-র যত ডান দিকে যাব সংখ্যাগুলো বাড়তে থাকবে, সেগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে একটা প্রশ্ন থাকে, 0 কি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা? 0কে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কিছুই বলা যায় না, 0টা হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা। এটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। 0 is not positive integer, not negative integer, it's an integer. বেশ, এইবারে আমরা এই যে পূর্ণ সংখ্যাগুলো পেলাম, এই পূর্ণ সংখ্যাগুলোকে অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো করে দেখব, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব যে আরও কিছু নতুন আমরা সংখ্যা পাই কিনা। তো দেখি আমরা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি। ধরো আমরা একটা নিলাম 3 আর একটা 5, এরা পূর্ণ সংখ্যা।
দুটো পূর্ণ সংখ্যা আমরা যোগ করলাম, 3 + 5 = কত হলো? 8। এই 8 সংখ্যাটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার দলেই এটা আছে, তাহলে 8 সংখ্যাটা দেখলাম পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যাই পাই। আবার যদি এরকম নিই, দুটো সংখ্যা, একটা 3 নিলাম আর একটা ধরো -4 নিলাম, তাহলে এই দুটোকে যোগ করলে কত পাবো? 3 + -4 মানে -1। এই -1টাও দেখছি এই গ্রুপটা বা এই দলটার মধ্যেই আছে, তাহলে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা পূর্ণ সংখ্যাই পেলাম। এরকম অনেক সংখ্যা আছে যেগুলোকে নিয়ে আমরা এই ধারণাটা তৈরি করতে পারি। মানে এটা একটা বোঝানোর জন্য আমরা যে কোনো সংখ্যা নিলাম, তোমরা নিজেরাও যে কোনো দুটো সংখ্যা নিয়ে এটাকে করে দেখতে পারো। তো সেই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখবে তুমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে যদি যোগ করো, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা যদি যোগ করো, দেখবে যোগফল যেটা আসছে সেটাও একটা পূর্ণ সংখ্যাই আসছে। মানে দুটো ইন্টিজারকে যদি আমরা অ্যাড করি, অলওয়েজ ইট উইল বি অলসো আ ইন্টিজার, অবশ্যই সেটা একটা ইন্টিজারই হবে। যদি আমরা এই দুটোকে বিয়োগ করি, তাহলে 3 - 5 = -2 -2 যেটা, সেটাও এই সেটটার মধ্যেই আছে, মানে এই পূর্ণ সংখ্যার যে গ্রুপটা সেই গ্রুপটার মধ্যেই আছে। তাহলে দুটো বিয়োগফলও বিয়োগফলও ইন্টিজারই হলো বা পূর্ণ সংখ্যাই হলো। যদি গুণ করি এই দুটোকে, তাহলে 3 × 5 = 15, তাহলে এরাও হচ্ছে পূর্ণ সংখ্যা। 15 সংখ্যাটা এই গ্রুপটাতেই আছে, শূন্যর থেকে বড়, তাহলে এটাও পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। যদি এই দুটোকে ভাগ করি, 3 / 5 = 3/5। এই সংখ্যাটা কি আমরা এখানে কোথাও পেয়েছি? কোথাও পাইনি। তার মানে এই সংখ্যাটা একদম নতুন ধরনের একটা সংখ্যা আমরা পেলাম বা নতুন সংখ্যাটার সঙ্গে পরিচিত হলাম। এই ধরনের যে সংখ্যাগুলো হয় সেইগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তার মানে শুধু এইগুলো নয়, মূলদ সংখ্যার মধ্যে যা আসবে, এই পূর্ণ সংখ্যাগুলো যেরকম আছে সেই সবগুলোকেই কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এই ফর্মে থাকবে আর কি। মানে এটাকে যদি তোমরা একটা সংজ্ঞা হিসেবে বলো, তাহলে আমরা এরকম বলতে পারি যে 3 আর 5টা, 3টা কি সংখ্যা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। 5টা কি সংখ্যা? এটাও পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর 5টা ≠ 0, 5 তো শূন্য নয়, শূন্য ছাড়া কোনো একটা সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এই রকম সংখ্যাগুলোকে আমরা বলছি মূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যাটা কীরকম যদি আমরা একটা সংজ্ঞা হিসেবে বলি বা ডেফিনেশন যদি বলতে হয়, তাহলে কি বলবো? কোনগুলো মূলদ সংখ্যাকে কি বলা হয়? ইংলিশে বলা হয় র্যাশনাল নাম্বার। কোনগুলো না, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে p এবং q এরা পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। মানে p/q এরা হচ্ছে ইন্টিজার্স। p/q ফর্মে থাকবে, যেখানে p/q হচ্ছে ইন্টিজার্স আর q ≠ 0। যে নিচে যেটা আছে এটা যদি 0 হয়ে যায়, তাহলে এই গোটা জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে, মানে অসংজ্ঞাত। সেই জন্য তখন আমরা এটা করতে পারবো না। সেই জন্য সবসময় নিচে যেটা আছে সেটা শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা হবে, অন্য কোনো পূর্ণ সংখ্যাই হবে। শূন্য ছাড়া অন্য যেটা আছে মাইনাস হতে পারে, -4, -5, ডান দিকে হতে পারে 7, 9, 11, যেরকম যে কোনো সংখ্যা হতে পারে। শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হবে। দুটো সংখ্যাকে কখন পরস্পর মৌলিক বলা হয়? ধরো 3 আর 4, এই সংখ্যাগুলোকে 3কে 1 দিয়ে ভাগ করতে পারি আমরা। 3 × 1 = 3, এটা করতে পারি। 4কে যদি ভাগ করি 1 দিয়ে, 4 × 1 = 4, এটা মাইনাস দিয়ে 0 হলো বা এটা কেটে গেল। তার মানে এই এক সংখ্যাটা দিয়ে 3কে এবং 4কে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না। যদি না পারি, তখনই এই সংখ্যা দুটোকে আমরা বলবো পরস্পর মৌলিক বা কো প্রাইম নাম্বার, যাদের মধ্যে অনলি ওয়ান
একটাই উৎপাদক থাকবে, যে উৎপাদকটা হচ্ছে 1। 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না। যদি এই আমি বলছি 3/4 এটা একটা ভগ্নাংশ, ফ্র্যাকশন। এইটা ইকুয়াল টু কিন্তু 6/8, তাই নয়? যদি আমি এর সঙ্গে 2 গুণ করলাম, এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে এটা 3 দুগুণে 6 আর এটা 4 দুগুণে 8, 6/8 হলো। এইটাকে কি বলা হয়? এই যে মূল যে ভগ্নাংশটা ছিল বা ফ্র্যাকশনটা ছিল তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল ভগ্নাংশ বলা হয়। এদেরকে কিন্তু আমরা কোপ্রাইম বা পরস্পর মৌলিক বলবো না। কেন কি? এদের দুজনের আরেকটা উৎপাদক 1 ছাড়াও আছে, সেটা হচ্ছে 2। এই দুটোকে শুধু 1 দিয়েই ভাগ করা যায় এরকম নয়, 6কেও 2 দিয়ে ভাগ করা যায়। মানে উৎপাদক কাকে বলে? যখন ভাগ করব, ভাগ করলে ভাগশেষ 0 হবে। কোনো একটা সংখ্যাকে যখন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি এবং ভাগফল 0 হচ্ছে, ভাগশেষ 0 হচ্ছে, তখন আমরা বলবো এই দুইটা এর একটা উৎপাদক। সেরকমই 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, তাহলে নিচে ভাগশেষ থাকছে না, 0 হচ্ছে ভাগশেষ। তাহলে 2টা 6 এবং 8 দুটোরই উৎপাদক। তাহলে তখন কিন্তু এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়। কিন্তু যদি 3/4 হয়, এদেরকে শুধুমাত্র 1 দিয়েই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তখন এই সংখ্যা দুটোকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। বেশ, তো এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোকে p/q আকারে এবং pq পূর্ণ সংখ্যা আর q not equal to 0 যদি হয়, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। ইংলিশে বলা হয় র্যাশনাল নাম্বার। একটা কি হ্যাঁ, এবারে বলো তো, তাহলে এই যে পূর্ণ সংখ্যা যেগুলো, এই 1 2 3 4 5 এই সংখ্যাটাকে আমরা 5/1 বলতে পারি? অবশ্যই বলতে পারি। কেন কি? যে কোনো সংখ্যাকে আমরা সবসময় ধরে নিই তার নিচে কত আছে? 1 আছে ধরে নিই। তাহলে 5 মানে 5/1, -3 মানে -3/1। তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা এবং এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এই পূর্ণ সংখ্যা যতগুলো আছে সবই কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যা যেগুলো পেলাম, এই যে এইটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যার দলে কিন্তু এরকম কোনো সংখ্যা আমরা দেখতে পাইনি। কিন্তু পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোকে আমরা এই p/q আকারে লিখতে পারি। অতএব বলতে পারি সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়। বেশ, আমরা একটা দুটো একটু অঙ্ক করব আজকে। জাস্ট আমরা ইন্ট্রোডাকশনটাই করলাম, বেশি কিছু করব না। 2-1টা অঙ্ক করেই আমরা আজকে এখানে স্টপ করব। পরের ক্লাসে আমরা ভালো করে অঙ্ক শুরু করব। একটা শুধু বলেছে এখানে, সংখ্যা রেখাটা আমি পরের দিন দেখছি। একটা বলেছে মূলদ সংখ্যা কাকে বলে? 4টি মূলদ সংখ্যা লেখো। 1-এর দাগের যে অঙ্কটা আছে 1.1-এ। মূলদ সংখ্যা কাকে বলে আমরা এইমাত্র বললাম, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p, q এরা হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউটা 0 হবে না, q not equal to 0। সেই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। বলেছে 4টে মূলদ সংখ্যা লেখো। তুমি বলতে পারো 3 মানে 3/1, এটা মূলদ সংখ্যা বলতে পারি। 3/2 বললাম, এটা মূলদ সংখ্যা বলতে পারি। 6/8, সরি এটা হচ্ছে তোমার কি যেন বলতে গেলাম, 7/8 বলতে পারি মূলদ সংখ্যা। -3/4ও বলতে পারি মূলদ সংখ্যা। এটা আমি আমার মন গড়া বললাম, তুমি তোমার মতো করে নেবে। যেখানে এই দুটো পূর্ণ সংখ্যা হবে আর এটা 0 হবে না, যে কোনো সংখ্যা দিয়ে তুমি এটা করতে পারো। বলেছে 0 কি একটি মূলদ সংখ্যা? 0কে p/q আকারে প্রকাশ করো। 0 এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা? 0 সংখ্যাটা অবশ্যই মূলদ সংখ্যা। কেন? 0 equal to 0/1। তাহলে এটা 0টাও পূর্ণ সংখ্যা, 1টাও পূর্ণ সংখ্যা, মানে 0ও ইন্টিজার, 1ও ইন্টিজার। তাহলে
এবং নিচে যেটা আছে সেটা নট ইকুয়াল টু 0, অতএব এটা পি বাই কিউ আকারে আছে, কিউ নট ইকুয়াল টু 0, অতএব 0 অবশ্যই একটি, কি বললাম, 0 অবশ্যই একটি মূলদ সংখ্যা।